আসসালামু আলাইকুম। আমাদের আজকের পরিমিতি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা চতুর্ভুজের অংশটা শিখব। চতুর্ভুজ তুলনামূলকভাবে একটু কম ইম্পর্ট্যান্ট এবং এটা সহজ আলোচনা। চতুর্ভুজ থেকে তেমন একটা কোশ্চেন আসে না। আমরা সহজ করে চতুর্ভুজের আলোচনাটা দেখব। একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখেন সবাই। আশা করি ইনশাল্লাহ ক্লাসের পর ক্লাসেই হয়ে যাবে। আচ্ছা, আমি প্রথমে পরিমিতি যেই অংশগুলো পড়াবো এই জায়গার চতুর্ভুজের অনেক কিছুই আপনারা পিলির ক্লাসগুলোতে শিখছেন অথবা পিলির ক্লাসগুলোতে পাবেন। তাহলে আমি একটু পড়ানো শুরু করি। আমি প্রথমে পড়াবো টাইপ 1-এর এক্সাম্পল নাম্বার 5। অঙ্কটা যদি দেখেন তাহলে অঙ্কটা অনেক বিশাল অঙ্ক, যদি পরিমিতির অঙ্ক চিন্তা করেন, কিন্তু যদি সূত্র বোঝেন তাহলে এগুলো খুব ইজি অঙ্ক। কিভাবে আমি 5 নম্বর ম্যাথটা করাই টাইপ 1-এর, সবাই খুব মনোযোগ সহকারে দেখেন, কারণ এই ম্যাথটা পারলে আপনি চতুর্ভুজের বিভিন্ন টাইপের যে ম্যাথ আসে সব ধরনের ম্যাথই অ্যান্সার করতে পারবেন। খুব মনোযোগ সহকারে আপনি 5 নম্বর ম্যাথটা একটু বোঝার চেষ্টা করেন আমি আসলে কি করতে চাচ্ছি। কোশ্চেনটা বলছে কি, একটি আয়তক্ষেত্রের পরিসীমা, একটু প্রশ্নটা পড়ি আমরা। একটি আয়তক্ষেত্রের পরিসীমা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কি, ফার্স্ট ডায়লগ যেটা দিছে সেটা বলছে কি আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে আমরা জানি কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি হয় x, প্রস্থ যদি হয় y, দৈর্ঘ্য যদি x হয় আর প্রস্থ যদি y হয়, তাহলে ওই আয়তক্ষেত্রের পরিসীমা হবে কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এই পর্যন্ত আমরা সবাই বুঝছি। তাহলে প্রশ্নের প্রথমে বসে কি একটি আয়তক্ষেত্রের পরিসীমা, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। এক্স হচ্ছে কি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য, ওয়াই হচ্ছে কি আয়তক্ষেত্রটির প্রস্থ। এই পর্যন্ত কি বুঝছি? আচ্ছা, তারপর কি বলছে, আয়তক্ষেত্রের পরিসীমা কর্ণদ্বয়ের। দেখেন আমি কিভাবে ম্যাথগুলো করাচ্ছি, আমি পুরো প্রশ্ন লিখে নেই। আচ্ছা, কর্ণ আমরা জানি কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি হয় এক্স, প্রস্থ যদি হয় ওয়াই, তাহলে একটা আয়তক্ষেত্রের কর্ণ হচ্ছে কি √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এগুলোকে আমরা সবাই পরিমিতির পিলির ক্লাসে সূত্রগুলো শিখছি। তাহলে পরিসীমা হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, আর আয়তক্ষেত্রের কর্ণের সূত্র আমরা জানি কি √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, দ্যাট মিন্স হচ্ছে কি √ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আচ্ছা, কি বলছে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা কর্ণদ্বয়ের। তাহলে একটা আয়তক্ষেত্রের কর্ণ থাকবে কয়টা? দুইটা। তাহলে একটা কর্ণ যদি √ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হয়, তাহলে কর্ণদ্বয়, দ্বয় মানে কি দুই, তাহলে দুইটা কর্ণ মানে কর্ণদ্বয় হবে কি, একটা হচ্ছে √ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর একটা হচ্ছে √ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে কর্ণদ্বয় কি হবে 2 ইন্টু √ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। সবাইকে আমার কথাই বন্ধু বুঝছেন? তাহলে কি বললো, একটি আয়তক্ষেত্রের পরিসীমা পেলাম কি 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, খুব ভালো কথা। কর্ণদ্বয়ের, তাহলে একটা কর্ণ যদি √ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হয়, তাহলে কর্ণদ্বয়, তাহলে দুইটা কর্ণ কি √ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর একটা হচ্ছে √ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। দুইটা যোগ করলে কি আসে 2 ইন্টু √ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এই পর্যন্ত কি হয়েছে? আচ্ছা, এই পর্যন্ত যদি হয়ে থাকে, তারপর কি বলছে, কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা, কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা 8 মিটার বেশি, 8 মিটার বেশি। ক্ষেত্রটির ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে, ক্ষেত্রটির ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করতে বসে, দৈর্ঘ্য আর প্রস্থ বের করতে বসে। খুব ভালো কথা। তাহলে ভাই আমরা কি বের করলাম, আমরা প্রথমে আয়তক্ষেত্রের পরিসীমা পাইলাম, প্রশ্ন শুনে আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের সমষ্টি পাইলাম, আর আপনি তো জানেন কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে ক্ষেত্রফল কি এক্স ওয়াই। তাহলে আমরা কি এই পর্যন্ত সবাই বুঝছি? তাহলে আমরা যদি এই পর্যন্ত সবাই বুঝে থাকি, তাহলে আমাদের কি আছে ডাটা, একটা আয়তক্ষেত্রের পরিসীমা বসে কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা 8 মিটার বেশি, ক্ষেত্রটির ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে তার দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করুন। এই হচ্ছে আমার প্রশ্ন। তাহলে এখান থেকে প্রথমে কি আমি আয়তক্ষেত্রের পরিসীমা পাইলাম 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ পাইলাম। কর্ণদ্বয় কি পেলাম 2 ইন্টু √ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ক্ষেত্রফল কি এক্স ওয়াই। আচ্ছা, এখন আপনারা বলছে কি প্রশ্ন মতে, এখান থেকেই খেলা, প্রশ্ন মতে আয়তক্ষেত্রের পরিসীমা কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা 8 মিটার বেশি। বলা হয়েছে কি আয়তক্ষেত্রের পরিসীমা কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা 8 মিটার বেশি। তার মানে
যেই পরিসীমাটা দেয়া আছে আর যেই কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি দেয়া আছে, কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি দেয়া আছে, এইটা সমান সমান কি 8 বলছে না? প্রশ্নটা করেন, একটা আয়তক্ষেত্রের পরিসীমা কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা 8 মিটার বেশি, তার মানে পরিসীমা হচ্ছে কি কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি থেকে 8 মিটার বেশি, তার মানে কি পরিসীমা আর কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি এটার পার্থক্যই কি 8 না? তাহলে পরিসীমা কি 2 × x + y, কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি কি 2√x² + y² = 8। এরপর তো আপনি সমাধানটা আমি যেভাবে দিয়ে দিছি এগুলো তো নরমাল জিনিস, সমাধানটা করবেন, করার পর একটা জায়গায় দেখবেন যেহেতু ক্ষেত্রফল 48 দেওয়া আছে, দ্যাট মিন্স x y এর মান দেওয়া আছে 48, এটা বসাবেন, বসায় সমীকরণ ডেভেলপ করে x আর y বের করবেন। আমার কথাটি সবাই বুঝছেন? এরপরের গল্প খুব ইজি, এই সমীকরণের সলিউশন এগুলো আপনারা সবাই পারেন, এগুলো আমি অতীতে পড়াইছিও। তাহলে আমাদের গল্পটা কি দাঁড়াইলো, জাস্ট এই লাইনটা দ্বারা করানোটাই হচ্ছে খেলা। এই লাইনটা দ্বারা করানো কি কোনো কঠিন? কোনো কঠিনই না। একটা আয়তক্ষেত্রের পরিসীমা বলা হয়েছে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমষ্টি অপেক্ষা 8 মিটার বেশি, তাহলে পরিসীমা পাইলাম কত 2 × x + y, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমষ্টি এটা, এই দুটোর পার্থক্য হচ্ছে 8। এরপর আমি নর্মাল ক্যালকুলেশন করব, আমাকে আরেকটা ডাটা দিছে x y এর মান 48, বসাই দিলেই x আর y চলে আসবে। তার মানে আপনাকে চতুর্ভুজের বিভিন্ন টাইপের যদি ম্যাথ দেয় কিচ্ছু না, আপনি পরিসীমার সূত্র পিলিতে জানেন, কর্ণের সূত্র পিলিতে জানেন, ক্ষেত্রফলের সূত্র পিলিতে জানেন, জাস্ট শুধু প্রশ্ন মতে কি বলছে এটা তৈরি করাটাই হচ্ছে খেলা। এটা যদি তৈরি করতে পারেন তাহলেই গল্প শেষ, এবং তাহলে আপনি টাইপ 1-এর সবগুলো ম্যাথই পারবেন। সবাই যদি সবকিছু বুঝে থাকেন লেখেন টাইপ 1 ডান। যেহেতু এইসব জায়গা থেকে খুব কম প্রশ্ন আসে, জাস্ট পদ্ধতিটা শিখে রাখবেন, কারণ পরিমিতি থেকে যেমন অ্যাকসেপ্ট কোশ্চেন আসতে পারে আবার নাও আসতে পারে, আর যদি আসে আপনি যদি ফর্মুলাগুলো পারেন আর এভাবে যদি ডেভেলপ করতে পারেন তাহলে আপনি অ্যান্সার করতে পারবেন। এবং এটা খুব আহামারি কিছু না, কারণ এখানে পুরো পরিমিতিতে আপনি যেই সূত্র ইয়েতে শিখে আসছেন পিলিতে, সেই সূত্রেরই ব্যবহার। এটা কি সবাই বুঝছেন? এটা কি সবাই বুঝছেন নাকি? একটু কমেন্টস করেন তো। আমি যেই পদ্ধতিতে পড়াইতে চাইছি পদ্ধতিটাকে আমি বুঝাইতে পারছি কিনা, কারণ আপনার কিন্তু ভাইয়া প্রশ্ন সরাসরি বই থেকে তুলে দিবে এরকম না, কিছু কিছু কোশ্চেন কিন্তু মৌলিক হবে। মানে 5 নম্বর কোশ্চেনে কিন্তু মৌলিক প্রশ্ন, এটা কিন্তু বোর্ড বইয়ের সরাসরি কোশ্চেন না। তার মানে আপনি যদি ফর্মুলা জানেন আর প্রশ্ন মতো এটা কিভাবে এক করতে এটা জানেন তাহলে কিন্তু পারবেন। যেমন এখন আমি আরেকটা ম্যাথ করাবো, এটা করলে আরো বিষয়টা ক্লিয়ার হবে। টাইপ 2 এর এক্সাম্পল নাম্বার 4, দেখেন ম্যাথ কত সোজা, যদি চিন্তা করেন তাহলে ম্যাথের থেকে সহজ কোনো জিনিস আর নেই। 4 নম্বর কোশ্চেনটা সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। কারণ এগুলো একটা ম্যাথের মার্ক কি হবে 5, কথা কি বুঝছেন? একটা ম্যাথের মার্ক 5, সময় 12 মিনিট, জীবনেও লাগবে না। আচ্ছা, টাইপ 2 এর এক্সাম্পল নাম্বার 4-এ কি বলছে একটু দেখি। বলা হয়েছে একটা সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার আর একটা হচ্ছে 26 সেন্টিমিটার। তাহলে আমরা প্রথমে একটা সামান্তরিক আঁকি ভাইয়া। এই মনে করেন একটা সামান্তরিক, এই সামান্তরিকের একটা বাহু দেয়া আছে 30 আর একটা দেয়া আছে 26। তাহলে এইটা যদি 30 হয় তাহলে এইটাও কত 30, এটা যদি 26 হয় তাহলে এইটাও কত 26। তাহলে একটু মার্কিং করি এ বি সি ডি। আচ্ছা, মার্কিং করলাম এ বি সি ডি। তাহলে বলা হয়েছে কি একটা সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার আর 26 সেন্টিমিটার। ক্ষুদ্রতম কর্ণ দেয়া আছে 28। 28 হলে অপর কর্ণ কত? আচ্ছা, তাহলে বিষয়টা দেখেন ভাইয়া, আমি একটা বাহুর দৈর্ঘ্য 30 দেওয়া আছে আর একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 26। আমরা সামান্তরিকের ক্ষেত্রে জানি কি বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। তাহলে এইটা যদি 30 হয় তাহলে এইটাও কি 30, এটা যদি 26 হয় তাহলে এইটাও কি 26। আচ্ছা, দুইটা কর্ণ, একটা হচ্ছে এসি কর্ণ আর একটা হচ্ছে বিডি কর্ণ। আমি ধরলাম বিডি কর্ণ দেওয়া আছে 28, তাহলে বিডি দেওয়া আছে কত 28। তাহলে ফাইনালি ভাইয়া ভ্যালুগুলো কি কি দেওয়া আছে, এ বি সমান সিডি এটা দেওয়া আছে 30, এডি সমান বিসি এটা দেওয়া আছে 26, বিডি সমান দেওয়া আছে 28। চাইছে অপর কর্ণের দৈর্ঘ্য, দ্যাট মিন্স এসি ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে আপনাদের চাইছে কি রে ভাইয়া, এসি চাইছে। তাহলে আপনার কাছে যদি এসি চায়, দেখেন আপনাদের কি চাইছে, এসি চাইছে।
আচ্ছা, তাহলে আপনার কাছে চাইছি কি এসি বের করতে বলছে। আচ্ছা, এখন আমরা করবোটা কি, এটা একটু মনোযোগ সহকারে দেখেন। আমি এই ডাটাগুলো নিলাম, এ বি সমান সমান সিডি 30, এডি সমান সমান বিসি সমান সমান 26, বিডি 28, এসি বের করতে বলছে। আচ্ছা, যখনই এরকম একটা কিছু আসবে তখন আপনাকে একটা সমকোণী ত্রিভুজের চিন্তা করতে হবে, কারণ আমার টার্গেট হচ্ছে আমি এটার অতিভুজ বানাবো। তাহলে এইটারে যদি আমি অতিভুজ বানাইতে চাই আর এইটারে যদি আমি ভূমি বানাইতে চাই, তাহলে কি আমার একটা লম্ব লাগবে? এটা তো লম্ব না, তাহলে নেন একটা লম্ব নিলাম। আমার কথা কি বুঝছেন? আপনি যখনই এই এসির মানটা বের করতে চাবেন তখনই আপনার টার্গেট হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ বানানো। কারণ আমি যদি এটার একটা সমকোণী ত্রিভুজ বানাইতে পারি, তাহলে কি এটা হচ্ছে আমার অতিভুজ, এটা হচ্ছে আমার ভূমি, এটা হচ্ছে আমার লম্ব। তাহলে এটা নিলাম ই। বেসিকটা বোঝেন ভাইয়া, এই বেসিক বুঝলেই কিন্তু আপনার গল্প শেষ। এই বেসিক বুঝলে আপনার কিন্তু ম্যাথ একদম ইজি। তাহলে আমি এ ই সি একটা সমকোণী ত্রিভুজ পেলাম, এ ই সি। আমি এটা বোঝানোর জন্য লিখতেছি, মানে কি কি দরকার, কত সহজে ম্যাথটা বের করবেন এবং সিকোয়েন্স অনুসারে সাজিয়ে নেবেন। এইসি সমকোণী ত্রিভুজে এসি স্কয়ার সমান সমান কি হবে? এ স্কয়ার প্লাস সি স্কয়ার। বিষয়টা দেখেন, আমার লাগবে এসির মান। তাহলে আমি যদি এ ই সি এটা একটা সমকোণী ত্রিভুজ বানাতে পারি, তাহলে আমার এসি স্কয়ার সমান সমান কি? এ স্কয়ার প্লাস সি স্কয়ার, এ স্কয়ার প্লাস সি স্কয়ার। খুব ভালো কথা। এখন ভাইয়া এই মানে কি? এই মানে কি? এ বি প্লাস বি হোল স্কয়ার প্লাস সি। তার মানে আপনার যদি এসির মান জানতে হয় তাহলে কি কির মান লাগবে? এবির মান লাগবে। এবির মান অলরেডি আমার কাছে আছে, তার মানে এবি দরকার নাই। কিন্তু আমার কাছে কিন্তু বির মান নাই। এই যে দেখেন বি, এটার কি মান আছে? তার মানে আমাকে যে কোনো মূল্যে বির মান বাইর করতে হবে। সি, সির মান কি আছে? নাই। তার মানে আমাকে যদি এই ম্যাথটা ফাইনালি সমাধান করে এসির মান বাইর করতে হয়, আমাকে শুধু অতিরিক্ত দুইটার মান জানতে হবে। একটা হচ্ছে বি জানতে হবে আর একটা হচ্ছে সি জানতে হবে। তাহলে আমার ফাইনাল টার্গেট কি এই ম্যাথে? আমার ফাইনাল টার্গেট হচ্ছে যে কোনো মূল্যে বি আর সি কি বাইর করা যায় কিনা। আচ্ছা ঠিক আছে, এখন আসেন আপনি প্রথমে বি, যদি বির কথা চিন্তা করেন, এই বি যদি আমি বাইর করতে যাই তাহলে বিইসি এটা একটা সমকোণী ত্রিভুজ। এই বিইসি সমকোণী ত্রিভুজে বিসি স্কয়ার সমান সমান কি? বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে আপনি কিন্তু বিসির মানও জানেন, বিসির মান আছে কত? 26। এখন আমি যদি কোনো মতে সির মান বাইর করতে পারি তাহলে কিন্তু বি হয়ে যায়। কোনো মতে যদি আমি সির মান বের করতে পারি তাহলে কিন্তু আমার বির মানটা হয়ে যায়। তাহলে আমার দুইটা মান জানা দরকার, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে সি। এখন আমি এই সমকোণী ত্রিভুজটা নিয়ে যদি একটু কাজ করি, তাহলে আমার কোনো মতে যদি আমি এখন সিটা বের করতে পারি তাহলে কিন্তু আমার বির মান চলে আসতেছে। তাহলে আমার এখন টার্গেট ভ্যালু কি? টার্গেট ভ্যালু হচ্ছে আমার শুধু সি বাইর করা। যদি আমি সি বাইর করতে পারি তাহলে আমার ম্যাথ সমাধান। কিভাবে? সি বাইর করতে পারলে আমার বি চলে আসবে। তাহলে বি আর সি পাইলে কি আমার অঙ্ক শেষ। আমি কি বুঝাইতে পারছি? এখন আমাদের খেলা হচ্ছে আমরা কিভাবে সি বাইর করব। আচ্ছা সবাই একটু মনোযোগ সহকারে এবার তাহলে আমরা ম্যাথটা দেখি। তাহলে আমাদের টার্গেট ভ্যালু কি? আমাদের যে কোনো মূল্যে এখন সি বাইর করতে হবে। আচ্ছা প্রথমে আসেন আপনি, আমি আবার একটা ছবি আঁকে বিষয়টা দেখাই। মানে কারণ আমি একটা সামান্তরিক নিলাম এ বি সি ডি। আচ্ছা এই সামান্তরিকের এই বিডি কর্ণটা, এই বিডি কর্ণটা, এই বিডি কর্ণটা কি? একটা ত্রিভুজ উৎপন্ন করছে। কি ত্রিভুজ? এবিডি, ত্রিভুজ এবিডি। এই ত্রিভুজটা আমার এই পুরো সামান্তরিকটার কি অর্ধেক না? বিষয়টা দেখেন, এ বি সি ডি একটা সামান্তরিক। এই এ বি সি ডি সামান্তরিকে আমি যদি একটা বিডি কর্ণ নেই তাহলে এটা কি পুরো সামান্তরিকটারে কি দুইটা ত্রিভুজে ভাগ করছে না? তাহলে এই ত্রিভুজ এবিডি এটা সমান কি হাফ অফ এবিসিডি, মানে এই ত্রিভুজটুকু পুরো চতুর্ভুজটার কি মানে পুরো সামান্তরিকটার কি অর্ধেক না? এই বিডি কর্ণটা কি দুই ভাগে ভাগ করছে, তাহলে আমার ত্রিভুজ এবিডি এটা সমান কি হাফ অফ সামান্তরিক এবিসিডি। অনুরূপভাবে আমি যদি এসি কর্ণটা চিন্তা করি, এই এসি কর্ণটা কি করবে? ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজ এবিসি এটা সমান কি হাফ অফ সামান্তরিক এবিসিডি। সবাইকে আমার কথা বুঝতেছেন? গল্পটা হচ্ছে আপনি বিডি কর্ণটা যদি নেন তাহলে এটা এই সামান্তরিকটা সমান দুই ভাগে ভাগ করছে, তার মানে ত্রিভুজ এবিডি। এই ত্রিভুজ এবিডিটা কি? এই সামান্তরিকের অর্ধেক। আবার এই এসি কর্ণটা এই দুইটার সমান দুই ভাগে ভাগ করছে, তাহলে ত্রিভুজ এবিসি সমান কি হাফ অফ এবিসিডি। তাহলে এই দুইটা যদি আমার সমান হয় তাহলে আমি কি লিখতে পারি? ত্রিভুজ এবিডি সমান কি ত্রিভুজ এবিসি। করলাম ভাই। আচ্ছা এখন আমার টার্গেট হচ্ছে আমি ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এবিডি এইটার হচ্ছে আমি ক্ষেত্রফল বের করব। আচ্ছা তাহলে ত্রিভুজ এবিডির যদি ক্ষেত্রফল বের করতে চান, লক্ষ্য করেন
এবির একটা ভ্যালু আছে, এবির ভ্যালু আছে কত 30, তারপর হচ্ছে এডির একটা ভ্যালু আছে 26। আমরা এগুলো স্থানাঙ্ক জ্যামিতিতে শিখছিলাম। এ বি ডি এই ত্রিভুজটার যদি আপনি ক্ষেত্রফল বের করতে চান, খুব মনোযোগ সহকারে দেখেন ভাই, এগুলো একদম ইজি জিনিস। এই এ বি ডি এই ত্রিভুজটার যদি আমি ক্ষেত্রফল বের করতে চাই, আমি এই একটা বাহু পাইলাম, এই একটা বাহু পাইলাম। এখন আর আমার এখানে বিডির একটা মান দেয়া আছে কত 28, এই একটা বাহু পাইলাম। তাহলে একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেয়া থাকলে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তাহলে তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করার সূত্র কি? √s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি না? সবাইকে আমার কথা বুঝছেন? সবাইকে এই পর্যন্ত বুঝছেন? আমরা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফল বের করার সূত্র স্থানাঙ্ক জ্যামিতিতে শিখছিলাম, গত ক্লাসে শিখছিলাম। তাহলে আমরা কি এখান থেকে ত্রিভুজ এবিডির ক্ষেত্রফল বের করতে পারি কিনা? যদি পারি তাহলে লেখেন সবাই, এই পর্যন্ত বুঝছি। এরপর আমি সামারি করে দিচ্ছি, মানে কিভাবে আপনি এই ম্যাথটা আগে বুঝবেন তারপর সমাধান করবেন, তা নয়তো আপনার মুখস্থ করা লাগবে। সবাই একটু ফিডব্যাক দেন তো, এই পর্যন্ত বুঝছেন কিনা? সবাই একটু ফিডব্যাক দেন, এই পর্যন্ত বুঝছেন কিনা? সবাই একটু ফিডব্যাক দেন তো, এই পর্যন্ত বুঝছেন কিনা? একটু ফিডব্যাক দেন, এই পর্যন্ত বুঝছেন কিনা? সমাধান আমি ভাই এখানে খুব সুন্দর করে দিয়েছি, সমাধানটার পর দেখেন, আগে বুঝছেন কিনা এটা দেখেন। কারণ যদি আপনি সমাধান দেখে বুঝতে চান, এই ম্যাথ আপনি জীবনে পারবেন না। পরে আমি আরেকবার রিভিউ করে দিচ্ছি, কারণ এটা অনেক কঠিন ম্যাথ। আচ্ছা, এই পর্যন্ত আমরা বুঝছি। এখন আমি ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল পাইছি 336। ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল পাইছি 336। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কিন্তু আরো একটা আছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কারণ আমার তো টার্গেটটা কি রে ভাই? আমার টার্গেটটা হচ্ছে সি বের করবো। সিটা আমি কিভাবে বের করবো? এই ডি বিন্দু থেকে আমি এটার উপর একটা নিলাম ডিই, এই ডির মান যা হবে এই সির মানও তাই হবে। তাহলে আমরা যদি ডি বানাইতে চাই, তাহলে ডি হতে আমি এবি এর উপর একটা নিলাম ডি। আচ্ছা, এখন এই ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কি? এবি, আর উচ্চতা কি? ডি। সবাই একটু বিষয়টা বুঝেন। আমার টার্গেট হচ্ছে আমি সি বাইর করবো। আমি কিন্তু সমস্ত খেলাটা খেলতেছি সি এর টার্গেট করে, কারণ আমি সি বাইর করতে পারলে তো আমার অঙ্ক শেষ। এখন আমি তাইলে ধাপে ধাপে প্রথমে কি করলাম? ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল পেলাম 336। এটা কিভাবে? ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য যদি অসমান হয় সেই কনসেপ্ট দিয়া। আবার আমরা আরেকটা সূত্র জানি, ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এটা হচ্ছে আমার ভূমি, উচ্চতা পাইতে হলে কি করতে হবে? এই নিলাম উচ্চতা। আচ্ছা, তাহলে এবিডির ক্ষেত্রফল হচ্ছে 336, হাফ ইন্টু এবি দিয়ে আছে 30। এখান থেকে আলটিমেটলি ক্যালকুলেট করলে ডি আসবে কত? ডি আসবে হচ্ছে 22.4। তাহলে এই 22.4 হচ্ছে ডি এর মান। তাহলে এইটার মান যা, এইটার মান তা, তাহলে সি এর মান কত? 22.4। তাহলে আপনার সি এর মান যদি 22.4 পান, এবার বসাই দিলে তো গান শেষ। আপনি কি আমার কথা সবাই বুঝছেন? সবাই কি আমার কথা বুঝছেন? বুঝছেন কিনা আমার একটু বলেন। এলে বাকি জিনিস কি আমার দেখানোর কোনো দরকার আছে? আর একটু সবাই কারেকশন নেন। ত্রিভুজ এবিডি সমান হাফ ইন্টু এবি ইন্টু ডি। এই যে আমি যে অঙ্কটা সমাধান দিচ্ছিলাম, ওই জায়গায় ভুলে এডি আসছে এবির জায়গায়। ওই যে ত্রিভুজ ক্ষেত্রে এবিডি সমান হাফ ইন্টু এবি ইন্টু ডিএফ। এবি ইন্টু সরি আমি এটা এফ নিছি ভাই, এই যে এটা ই নিয়ে নিছি, এটা এফ। সবাইকে আমার কথা বুঝছেন? যদি পুরো বিষয়টা বুঝে থাকেন, আমি এখন পুরো বিষয়টা আরেকবার সামারি করব। পুরো বিষয়টা যদি বুঝে থাকেন, তাহলে এবার আমি পুরো বিষয়টা আরেকবার সামারি করে দিচ্ছি। খুব ঠান্ডা মাথায় আমার কথাগুলো শোনেন। এই ম্যাথ যদি আমি ঠিক যেভাবে বুঝাচ্ছি এভাবে না বুঝে করেন, তাহলে আপনি মুখস্থ করবেন। মুখস্থ করে তো এই অঙ্ক পারা যাবে না ভাইয়া, মুখস্থ করে অঙ্ক পারা যাবে না। গল্পটাকে আমার একটা সামান্তরিক দিছে, খুব ভালো কথা। এ বি সি ডি দিয়া বলছে কি, এটার বাহু হচ্ছে 30, এটার বাহু হচ্ছে 26। তাহলে এটাও 26, এটাও 30। এবার একটা কর্ণ দিছে বিডি, এটার মান দেওয়া আছে 28, আর একটা কর্ণ এসি বাইর করতে বলছে। আচ্ছা, যখনই এরকম এসি বাইর করতে বলবে, বিডি বাইর করতে বলবে, তখনই খেলা হচ্ছে সমকোণী ত্রিভুজ নিয়ে। তাহলে একটা সমকোণী ত্রিভুজ বানাইলে কি এই পুরোটা হলো আমার সমকোণী ত্রিভুজ। তাহলে এসি বাইর করতে হলে কি? এসি স্কয়ার সমান কি? এই স্কয়ার প্লাস সি স্কয়ার। এই মানে কি? এ বি প্লাস বি হোল স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে আমার বি লাগবে আর সি লাগবে। আচ্ছা, খুব ভালো কথা। এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজে বিসি স্কয়ার সমান কি? বি স্কয়ার প্লাস সি স্কয়ার।
কোনোভাবে যদি এখন আমি সি বের করতে পারি, যেহেতু বিসি জানি, তাহলে আমার বি চলে আসবে। আচ্ছা, তাহলে আমি এখন কি করব, আমি এই একটা বাহু পেলাম, এই একটা বাহু পেলাম, এই একটা বাহু পেলাম, এই তিনটা বাহু পেলে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল কি রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এইটাও একটা ক্ষেত্রফলের সূত্র। আর একটা ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হচ্ছে এবি, উচ্চতা হচ্ছে ডিএফ। তাহলে এখান থেকে আপনি ডিএফ এর মান পাইছেন সামথিং একটা কিছু, এই ডিএফ সমান সমান হচ্ছে সি। তাহলে এই ডিএফ এর যে মানটা পাইছি এটি হচ্ছে সির মান। তাহলে আমি সি তো পাইয়েই গেছি, সি পেয়ে গেলে তো আমার খেলা শেষ, কারণ সি পাইলে আমি এখান থেকে বি বাইর করতে পারবো। এখন সি আর বি বসাই দিলে গল্প শেষ। সবাই কি আমার কথা বুঝছেন? এইরকম পরিমিতির ম্যাথ স্টেপ বাই স্টেপ করতে হবে। আপনি যদি সমাধান দেখে করতে যান তাহলে মুখস্থ করতে হবে। এখন আপনি তো নিজেই বুঝছেন, আমি ঠিক যেভাবে লিখছি এভাবে যে লিখতে হবে বিষয়টা কিন্তু তা না। আপনি আপনার মতো করে প্রথমে টার্গেট বের করবেন যে আসলে আমার কার কার মান দরকার। দরকার হয়েছে কি, প্রশ্ন দেখে দেখছি আমার বি আর সি দরকার। এবার আসেন আপনি বি কিভাবে বাইর করতে পারেন, সি কিভাবে বাইর করতে পারেন, এইরকম করে আগাতে হবে। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে আপনি টাইপ 2 এর সবগুলো ম্যাথ করবেন। ট্রাপিজিয়ামের ম্যাথগুলা পরিমিতির ক্লাস করলেই পারার কথা, এবং ট্রাপিজিয়াম দিয়ে কোশ্চেন আসার সম্ভাবনা একটু কম। তারপর পরিমিতির যারা প্রিলি ক্লাস করছেন তারা ট্রাপিজিয়ামের ম্যাথগুলো করতে পারবেন। সব প্রিলি আলোচনা। টাইপ 3টা হচ্ছে এইচডব্লিউ হোমওয়ার্ক, এত সোজা কোশ্চেন আসার কথা না। এখন আমি বরাবর টাইপ 4, এটা আসতে পারে পরীক্ষা। টাইপ 4 সবাই একটু ফিডব্যাক দেন, টাইপ 2 কি ডান হয়েছে নাকি? সবাই একটু ফিডব্যাক দেন তো, টাইপ 4 কি ডান হয়েছে নাকি? টাইপ 2 কি ডান হয়েছে নাকি? সবাই একটু ফিডব্যাক দেন। আচ্ছা, এবার আসেন তাহলে আমরা একটু বাগানের অঙ্ক নিয়ে আলোচনা করি। আচ্ছা, বাগানের ম্যাথ হচ্ছে সবচাইতে সোজা ম্যাথ। আমি দুইটা নোট লিখে দেবো, এই নোট দুইটাকে শুধু মাথায় রাখবেন। আমি দুইটা নোট লিখে দেবো, খুব মনোযোগ সহকারে শুনবেন। সবচেয়ে ইজি ম্যাথ হচ্ছে বাগানের ম্যাথ, টাইপ 4। ভাইয়া খুব ইজি, শুধু নোটটা মনে রাখতে হবে। ভিতরে হলে মাইনাস, ভিতরে হলে মাইনাস, বাইরে হইলে প্লাস। বাইরে বলুক বা পুকুর পাড়ের বিস্তার বলুক তাহলে হবে প্লাস, ভিতরে হলে মাইনাস। এতটুকু মাথায় সেট করে নেন। ভিতরে হলে মাইনাস, বাইরে হলে প্লাস। আর পুকুর পাড়ের বিস্তার বললে এটাকে আমরা বাইরে কনসিডার করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে বিষয়টা আমরা কি শিখলাম? ভিতরে হলে মাইনাস, বাইরে হলে বা পুকুর পাড়ের বিস্তার হলে প্লাস। তাহলে ভিতর বলে মাইনাস, বাইর বলে প্লাস। কথা বুঝছেন? তার মানে আপনি ভিতর হচ্ছে মাইনাস, বাইর হচ্ছে প্লাস। মানেটা কি? খুব মনোযোগ সহকারে আমি যে এক্সাম্পলটা করাচ্ছি এটা দেখেন। আমি এক্সাম্পলগুলোতে ছবি আঁকি নাই, আমি 6 নম্বর ম্যাথটা করে দিচ্ছি। 6 নম্বর ম্যাথটা বললে আপনি সবগুলো ম্যাথে ছবিও আঁকতে পারবেন। ছবিগুলো নিজে রাখবেন, আমি দেখাচ্ছি কি করবেন।
6 নম্বর ম্যাথটা খুব মনোযোগ সহকারে দেখেন, তাহলে সবগুলো ম্যাথ পারবেন। 6 নম্বরে কি বলছে, বলা হয়েছে বর্গাকার একটি মাঠের ভিতরের চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। যদি রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর হয় তবে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল কত? বর্গাকার একটি মাঠের ভিতরে, কোথায় বলছে? ভিতরে। তাহলে ভিতরে বললে আমরা কি শিখছি? মাইনাস। এই বন্ধু কি কথা কি বোঝা গেছে? বর্গাকার একটি মাঠের ভিতরে চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। আচ্ছা, তাহলে প্রথমে আমি একটু ভাইয়া একটা বর্গাকার মাঠ নিলাম। আচ্ছা, এই মাঠের ভিতরে, এই বর্গাকার মাঠের ভিতরে একটা রাস্তা আছে। রাস্তাটা কতটুকু? 4 মিটার। এই রাস্তাটুকু কতটুকু? 4 মিটার। রাস্তাটুকু কতটুকু? 4 মিটার। সবগুলা ছবি আইকা নেবেন, আমি একটা ছবি শুধু দেখাচ্ছি, 4 মিটার। আচ্ছা, তাহলে আমি একটা বর্গাকার মাঠের ভিতরে 4 মিটার চওড়া একটা রাস্তা আছে। এইবার বলা হয়েছে যদি রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর হয় তবে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল কত? আচ্ছা, লেখাগুলো একটু আমার সাথে সাথে পড়েন। এই বর্গাকার যে মাঠটা, এই হলো বর্গাকার মাঠ, এইটার ভিতরে একটা 4 মিটার চওড়া রাস্তা আছে। এই মাঠের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি x হয়, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরলাম x, তাহলে আমরা জানি কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? x স্কয়ার। ক্ষেত্রফল পাইলাম কি? x স্কয়ার। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমে কি হইলো, একটা বর্গাকার মাঠের আপনার প্রত্যেকটা দৈর্ঘ্য ধরছি x মিটার। সমাধানটা সবাই লক্ষ্য করেন। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? x স্কয়ার মিটার। এখন হচ্ছে মূল খেলা। মূল খেলাটা হচ্ছে আপনারে বলা হয়েছে ভিতরে 4 মিটার, ভিতরে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। 4 মিটার চওড়া একটি রাস্তা আছে, বাংলাতেই লিখি দিই, তোরা বাংলা লিখছে। 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। আচ্ছা ভাইয়া, এখন মূল খেলাটা হচ্ছে আমার 4 মিটার চওড়া রাস্তা বলছে, আমি রাস্তা বাদে যে ক্ষেত্রফলটা নিলাম x মাইনাস 8 হোল স্কয়ার কিভাবে নিলাম? ক্ষেত্রফল বা দৈর্ঘ্যটা আমি x মাইনাস 8 কিভাবে নিলাম? সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। আপনারা বলা হয়েছে বর্গাকার একটা মাঠের ভিতরে চারদিকে 4 মিটার একটা চওড়া রাস্তা আছে। আচ্ছা, 4 মিটার বা ইংলিশেই লিখি রে, নাহলে বাংলা দিয়ে বুঝান খুব ঝামেলা, ইংলিশ আর বাংলা মিলিয়ে দেবে। ইংলিশে লিখলাম, প্রশ্ন যদি বাংলা লেখা ছিল 4 4 4, ভিতরে 4 মিটার চওড়া একটা রাস্তা আছে। আচ্ছা, তাহলে প্রথমে আপনি লিখছেন কি বর্গাকার মাঠটির দৈর্ঘ্য হচ্ছে x, তাহলে বর্গাকার মাঠটির ক্ষেত্রফল হচ্ছে কি x স্কয়ার। এখন আপনি নেবেন, যেহেতু রাস্তা বলা হয়েছে কি মাঠের ভিতরে আছে, তাহলে আমরা বলছি কি ভিতরে থাকলে মাইনাস, মাইনাস মানে কি বাদ। তাহলে রাস্তা বাদে প্রথমে আমি দৈর্ঘ্য বের করি। রাস্তা বাদে দৈর্ঘ্য আমি লিখছি কি x মাইনাস 2 ইন্টু 4। এইটা মানে কি? এটা হচ্ছে মূল কথা। আপনারে সামথিং এ কিছু একটা দেয়া থাকবে, এই জায়গায় যা দেয়া থাকবে অলওয়েজ তার সাথে 2 গুণ করতে হবে, মানে দ্বিগুণ। এই জায়গায় 60 দেয়া থাকলে 2 গুণ 60, 5 দেয়া থাকলে 2 গুণ 5, 8 দেয়া থাকলে 2 গুণ 8, 10 দেয়া থাকলে 2 গুণ 10। আমি কি বুঝাইতে পারছি? তাহলে দৈর্ঘ্য আসলো কত? x মাইনাস 8। তাহলে ক্ষেত্রফল কত? x মাইনাস 8 হোল স্কয়ার। আমার কথাটাকে সবাই বুঝছেন? মানে এখানে যেই ভ্যালুটা দেয়া থাকবে তার ডাবল। এটা আপনি যদি ভিতরে বলে তাহলে ডাবল কি করবেন? বিয়োগ করবেন। বাইরে বললে কি করবেন? ডাবল যোগ করবেন। তার মানে 2 থাকলে 4, 3 থাকলে 6, 6 থাকলে 12, 12 থাকলে 24। ভিতরে বললে হবে x মাইনাস 8, যেহেতু 4 বলছে তাহলে 4 এর ডাবল 2 ইন্টু 4। 4 বলছে মানে কি 2 ইন্টু 4। যদি 6 বলতো 2 ইন্টু 6 মানে 12। তাহলে ভিতরে বললে এই জায়গায় যে ভ্যালুটা দেওয়া থাকবে তার ডাবল 2 দ্বারা গুণ করবেন, এটা বিয়োগ করবেন। আর বাইরে বললে যোগ, তাহলে ভিতরে বললে বিয়োগ করবো, বাইরে বললে যোগ করবো। এইবার আমার আর মনে হয় না বাকি অংশটুকু দেখানোর দরকার আছে, এরপর তো আপনি বাকি অংশটুকু নিজেই পারবেন। তাহলে আমাদের ফাইনাল সলিউশনটা কি? এরকম একটা ছবি আঁকবো। আঁকার পর আমার যদি ভিতর বলে তাহলে আমি বিয়োগ করব, বাহির বললে আমি যোগ করব। আর একটু কাহিনী কি, যেই মানটা দেয়া থাকবে 4 মিটার বললেন, 6 মিটার বললেন, তার ডাবল। 4 থাকলে 4 ইন্টু 2, 6 থাকলে 6 ইন্টু 2 12। আমি কি বিষয়টা বুঝতে পারছি? তাহলে এই ম্যাথগুলো এত কমপ্লেক্স ভাবে চিন্তা করার কোনো দরকার নেই, খুব সিম্পল ভাবে চিন্তা করবেন। ভিতর বললে বিয়োগ, বাহির বললে যোগ, পুকুর করে বিস্তার বললে বাহিরের কনসেপ্ট আমরা অ্যাপ্লাই করবো, তার প্লাস হবে। আর যে ভ্যালুটা দেওয়া থাকবে তার ডাবল রে বিয়োগ করে দেবো। এতটুক যদি মাথায় থাকে, ভিতর বললে বিয়োগ করে দেবো, বাইরে বললে যোগ করে দেবো। এতটুক মাথায় যদি রাখতে পারেন তাহলে এই ম্যাথ কিছুই না। আমি আরো একটা ম্যাথ দেখাবো, এই বন্ধু যদি সবাই বুঝে থাকেন একটু লেখান তো। বি ডান, এগুলো আমি প্রিলির ক্লাসে খুব সুন্দর করে করাই দিয়েছিলাম, এগুলো একদম সব প্রিলিতে আমি বলছিলাম। সবাই একটু লেখেন তো বি ডান। আমি ছবিগুলো আঁকি নাই, 6 নম্বর ম্যাথ বাদে সবগুলোর ছবি কি নিজে আঁকতে পারবেন না? হ্যাঁ, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আচ্ছা, যারা হচ্ছে যেহেতু পরীক্ষা আর 1 মাস পর, একদম সংক্ষেপে যদি বলি কি কি পড়বেন, এক কথায় বইলাতে যা পড়তেই হবে মাস্ট। সূচক ও লগারিদম মাস্ট,
বীজগাণিতিক সূত্রাবলী উৎপাদক মাস্ট 2 সেট, সেট ও ভেনচিত্র মাস্ট 3 সেট, বিন্যাস সমাবেশ 4 সেট, সম্ভাব্যতা 5 সেট, ধারা 6 সেট, স্থানাঙ্ক জ্যামিতি 7 সেট, ত্রিকোণমিতি 8 সেট। এখানে কোনো আপোষ করা যাবে না এই 8 সেটে। এই যে আমি 8 সেট বললাম, এই 8 সেটে কোনো আপোষ করা যাবে না। এবার আসেন পরিমিতি আর হচ্ছে উপপাদ্য, মানে জ্যামিতি, যে পরিমিতি এবং উপপাদ্য। আমি একটু রিস্ক নিয়ে বলতেছি উপপাদ্য বিষয়টা। উপপাদ্য হচ্ছে 3 ধরনের কোশ্চেন, একটা হচ্ছে বৃত্ত, একটা হচ্ছে ত্রিভুজ, একটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য আমি খুব বাইসা বাইসা পড়াচ্ছি, অ্যাটলিস্ট কিছু না পারলে বৃত্ত ত্রিভুজের যে কোনো একটা পুরো পড়ে যান, যাতে ত্রিভুজ উপপাদ্যতে 2টা কোশ্চেন আসলে জানি অ্যাটলিস্ট একটা পারেন। বৃত্তটা অ্যাটলিস্ট যেই কটা আমি দিছি এই কটা খুব সহজ করে পড়ানো হয়েছে, বৃত্তটা পড়বেন। পিথাগোরাসের উপপাদ্যটা আমি আজকে দিয়ে দেবো, এটা একদম সোজা। পিথাগোরাসের উপপাদ্য হলো সবচেয়ে সোজা। ত্রিভুজে একটু ঝামেলা আছে, ত্রিভুজ দিয়ে একটু কঠিন টাইপের কোশ্চেন আসতে পারে। যদি 3টা পড়তে পারেন মোস্ট ওয়েলকাম। যারা কম পড়বেন তারা অ্যাটলিস্ট বৃত্ত আর পিথাগোরাসের উপপাদ্যটা করেন। বৃত্ত তো আমি একটা কনসেপ্টই অলরেডি সব পড়াইছি। পিথাগোরাসের উপপাদ্যটা একদম পানির মতো সোজা, আমি আজকে রাতে শীটটা দিয়ে দেবো। ত্রিভুজটা একটু কঠিন, যাদের কাছে কঠিন মনে হবে তারা ত্রিভুজটা বাদ দিয়ে কথা কি বলছেন, অথবা 2টা পড়েন, যে কোনো 2টা পড়েন যদি কপাল থাকে, যদি কমন পড়ে যায়। আর পরিমিতি আমি যা পড়াচ্ছি ওই জিনিসগুলোই দেখবেন, অত কিছু দরকার নেই, জাস্ট ফর্মুলাগুলো পারেন কিনা, করার সময় শুধু 2-1টা ম্যাথ একবার প্র্যাকটিস করে দেবেন, লাস্ট পর্যন্ত রেজাল্ট বের করতে পারেন কিনা। জ্যামিতি শেষ। তাহলে এখানে 2 সেট, তাহলে 8 আর 2 10 সেট। পাটিগণিত, পাটিগণিত শতকরা, লাভ ক্ষতি একদম ছোট চ্যাপ্টার, এগুলো সবই পড়ানো হয়েছে। মুনাফা একদম ইজি। আর হচ্ছে ঐকিক নিয়মের হচ্ছে সময় কাজ, ঐকিক নিয়মের কিন্তু সময় কাজ থেকে কোশ্চেন দেয়। এই জিনিসগুলোর ভিতর আমি যে প্রথম 8 সেট বললাম, এই 8 সেট খুব ইজি, ভালো মতো পড়বেন। এখান থেকে সিলেক্টিভ পড়বেন, কারণ আপনার টার্গেট হচ্ছে জ্যামিতি দিয়ে যাতে আপনি 1 সেট অ্যান্সার করতে পারেন। জ্যামিতি দিয়ে যদি 10 আসে আপনি জানি 5 অ্যান্সার করতে পারেন। কথা কি বুঝছেন? কারণ আপনি তো এই 8 সেট মোটামুটি ভালোই পড়ছেন, আর এতটুকু অ্যাটলিস্ট দেখবেন। আর অন্যান্য যেই অংশটুকু বাকি আছে, কারো যদি মনে হয় যে একটু শিখতে চাই, তাহলে অন্যান্য অংশে শুধু বিগত বিসিএস রিটেনে যে প্রশ্নগুলো আসছে ওগুলো একবার দেখে দেয়। কারণ এগুলো যদি এত কিছু পড়তে পারেন আপনি ইনশাল্লাহ 40-এর উপরে অ্যান্সার করে আসতে পারবেন, মিনিমাম ইনশাল্লাহ 40-এর উপরে অ্যান্সার করে আসতে পারবেন। আর এগুলো পড়ার সময় যদি কোনো কিছু কঠিন লাগে বাদ, যেটা মনে হবে যে না হচ্ছে না। আচ্ছা, এখন পড়ানোর সময় মনে করেন আপনার কাছে সম্ভাব্যতা অনেক কঠিন লাগে, আপনি কি প্রথমে সম্ভাব্যতা পড়বেন? ডেফিনেটলি না, কারণ সম্ভাব্যতা দিয়ে যদি 5 আসে, সূচকের লগারিদম দিয়ে তো 5 আসবে। তাহলে আপনি প্রথমে কি নাম্বার এনশিওর করতে হবে। যার যে টার্গেট, যে 35 পাইতে চান, সে অ্যাটলিস্ট 35 পাইতে চাইলে 45-এর প্রিপারেশন নেবেন, 30 পাইতে চাইলে 35-এর প্রিপারেশন নেবেন। মানে নাম্বার যত কম পাইতে চাইবেন তার থেকে 5 বেশি প্রিপারেশন নেবেন। বেশি নাম্বার পাইতে চাইলে তার থেকে 10 বেশি প্রিপারেশন নেবেন। যে 25 পাইতে চান তার 30-এর প্রিপারেশন নিলে হবে, দ্যাট মিনস 6 থেকে 7টা সেট শিখলেই হবে। যে 30 পাইতে চান তার 35-এর প্রিপারেশন নিলে হবে। কিন্তু যে 35-এর উপরে পাইতে চান তাকে 45-এর প্রিপারেশন নিতে হবে। 45-এর প্রিপারেশন নেওয়া মানে কি, পুরো সিলেবাসটা মানে কিন্তু 60 মার্ক। তার মানে আপনি যদি 2 থেকে 3টা সেট বাদও দেন তাইলেও কিন্তু 45-এর প্রিপারেশন। আবার সেখান থেকে পাইতে চান 35, দ্যাট মিনস চাইলে কিন্তু আরো 10 বার দিতে পারেন। তার মানে আমার সাজেশন হচ্ছে, আমি যে প্রথম 8টা সেট বলছি এই 8টা সেট পুরোটা পড়বেন। কোনো ম্যাথ যদি কঠিন মনে হয় বাদ দেন, কিন্তু যেভাবে ইনশাল্লাহ আমি পড়ানো হয়েছে বাদ দেওয়া উচিত হবে না, বাদ দেওয়ার দরকার হবে না। জ্যামিতি সর্বোচ্চ একটু রিস্ক নিয়ে পড়েন, যদি মাথায় পুরোটা রাখতে পারেন। বৃত্ত পড়ানো হয়ে গেছে, পিথাগোরাসের উপপাদ্য আপনি শীট দেখলেই পারবেন, আমার হয়তো পড়ানো হয়। ত্রিভুজটা আমি পড়াবো এবং আমি স্পেসিফিক 2-3টা দাগাইও দেবো যে এইগুলো ইম্পর্টেন্ট। কারো কাছে 3টা কঠিন মনে হলে অ্যাটলিস্ট বৃত্ত আর পিথাগোরাসের উপপাদ্যটা পড়েন, যাতে 2টার একটা পারেন। পরিমিতি সিলেক্টিভ আমি যা পড়াবো তাই পড়বেন, ইনশাল্লাহ যদি আসে এখান থেকেই আসবে। এখান থেকে যদি নাও আসে ফর্মুলা যদি পারেন অ্যান্সার করে আসতে পারবেন। আর পার্টিকুলার এগুলো খুব ইজি করে পড়ানো হয়েছে। তার মানে ওভারঅল হচ্ছে ম্যাথমেটিক্স টোটাল একটু টাচে থেকে একটা পরীক্ষা দেন, ইনশাল্লাহ একটা ভালো পরীক্ষা দিয়ে আসতে পারবেন। সব পারা লাগবে না। কেউ যদি 40 পাইতে চান সে অনেক কিছু না পাইলে 40 পাবেন, কারণ 40 পাওয়া মানে কি, আপনার 60 মার্কের কোশ্চেনে 40 অ্যান্সার করতে হবে। আর ম্যাথে টার্গেট করবেন যেটা অ্যান্সার করবে এটা জানি রাইট হয়। আমার কথা কি সবাই বুঝছেন? আচ্ছা, এবার আসেন অঙ্ক নম্বর 6 তো করিলাম। অঙ্ক নম্বর 8 নম্বর অঙ্কটা আমি একটু ক্লু ধরিয়ে দিচ্ছি, তাহলে বাকি সবাই পারবেন। 8 নম্বর ম্যাথের আমি ক্লুটা একটু ধরিয়ে দিতেছি, সবাই তাইলেই পারবেন। আচ্ছা, 8 নম্বর অঙ্কটা কি বলছে, একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার। আচ্ছা, এগুলা ABCD এগুলা ধৈর্যও করা যায়, না ধৈর্যও করা যায়। আপনি চাইলে বাগানের দৈর্ঘ্য পুকুরের দৈর্ঘ্য এভাবেও করতে পারেন। কি বলছে,
একটা বাগানের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার। বাগানের দৈর্ঘ্য 40 আর প্রস্থ 30, তাহলে বাগানের ক্ষেত্রফল কত? 40 × 30, দ্যাট মিনস হচ্ছে 1200। আমি কি এই পর্যন্ত বুঝাইতে পারছি? আচ্ছা, বুঝাইলাম। তারপর বলছে কি, বাগানের ভিতরে সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে। এই হলো আমার একটা বাগান, এই বাগানের ভিতরে একটা পুকুর আছে। এই হলো আমার বাগান, এই বাগানের ভিতরে একটা পুকুর আছে। বলছে কি, পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফল হাফ অংশ হলে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করুন। আচ্ছা, আপনি বাগান, এটা হচ্ছে বাগান, বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে 40, প্রস্থ দেওয়া আছে 30, ক্ষেত্রফল পাইলাম কত? 1200। এখন পুকুর পাড়ের যে বিস্তার, এই বিস্তারটা দেয়া নাই, ধরলেন এক্স। এই পুকুর পাড়ের বিস্তার ধরলাম আমি এক্স। আমরা শিখছি কি, যখন হচ্ছে আপনাকে বাইরে বলবে বা পুকুর পাড়ের বিস্তার বলবে, তখন আমরা কি করব? যোগ। কিন্তু এই জায়গায় একটু ভেজাল আছে ভাইয়া। এইটা কি বাগান, আর এই পুকুরটা কি ভিতরে পড়ছে না? তাহলে ভিতরে পড়লে কি হবে? মাইনাস। আপনাকে যখন সরাসরি পুকুর পাড়ের বিস্তার বলে, তখন আমি যোগ করব। সরাসরি যদি পুকুর পাড়ের বিস্তার বলে, তখন সেটা বাইরে পড়বে। মানে কনসেপ্ট হচ্ছে এরকম, আপনার জিনিসটা কি ভিতরে পড়ছে নাকি বাইরে পড়ছে। যদি ভিতরে পড়ে তাহলে হবে বিয়োগ, বাইরে হইলে হবে যোগ। তাহলে আমার এটা হলো বাগান, বাগানের মধ্যে এটা হলো পুকুর। তাহলে পুকুরের যে বিস্তার, এটা কি ভিতরে পড়ছে? তাহলে ভিতরে যদি পড়ে, আমরা শিখছি কি, তাহলে দৈর্ঘ্য হবে কি 40 মাইনাস বিস্তার যদি এক্স হয়, তাহলে এক্স এর ডাবল কি 2x, আর প্রস্থ হবে কি এইটা, তাহলে ক্ষেত্রফল হবে কত? 40 মাইনাস 2x ইন্টু 30 মাইনাস 2x। এটা কি তাহলে পুকুরের ক্ষেত্রফল। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? আপনার ভিতরে হইলে মাইনাস, বাইরে হইলে হচ্ছে প্লাস। কিন্তু পুকুর পাড়ের বিস্তার আমি প্লাস বলছি, এটাও ঠিক আছে। কিন্তু যদি বিষয়টা এমন হয়, এটা যদি ভিতরে পড়ে, এই বাগানের ভিতরে পুকুর পড়ছে, তাহলে এখন এটা কি ভিতরে পড়ে গেছে না, তার জন্য হয়েছে মাইনাস। যদি কেউ আরো একটু ক্লিয়ারলি বুঝতে চান, আপনি আমার পিলির পরিমিতির ক্লাসটা দেখেন, এখানে এগুলো নিয়ে আমি আরো বিস্তারিত আলোচনা করছি, কারণ ওখানে অনেক বেশি সময় ছিল এগুলো নিয়ে আলোচনা করার। আমার কথা কি সবাই বুঝছেন? এরপর আমার মনে হয় না বাকি জিনিসের দেখানোর দরকার আছে। এরপর কি বলছে, পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ হলে, আমার বাগানের ক্ষেত্রফল হচ্ছে 1200, পুকুরের ক্ষেত্রফল হচ্ছে 40 মাইনাস 2x ইন্টু 30 মাইনাস 2x। বলা হয়েছে আমার বাগানের ক্ষেত্রফল পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের অর্ধেক। এই হলো পুকুরের ক্ষেত্রফল, এটা হচ্ছে পুকুর, আর এটা হচ্ছে বাগানের ক্ষেত্রফল। বলা হয়েছে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ। তার মানে কি, এইটা সমান কি 1200 ইন্টু হাফ। এখন আপনি ক্যালকুলেট করে এক্স এর মান বের করবেন। সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, ভিতর বললে মাইনাস, বাইরে বললে প্লাস, পুকুর পাড়ের বিস্তার বললে প্লাস। কিন্তু পুকুর পাড়ের বিস্তার বললে আবার এটা একটু দেখতে হবে, এটাকে আমার ভিতরে নাকি বাইরে। আমার কথা কি বুঝছেন? ভিতরে হলে কিন্তু তখন মাইনাস করতে হবে। এটি একটু এক্সেপশনাল ম্যাথ, 8 নম্বর কোশ্চেনের পাশে লিখে নেন। আর এগুলা চাইলে যদি এবিসিডি তৈরি করেন, তাহলে আমার এবিসিডি হচ্ছে বাগান, EFGH এটা হচ্ছে পুকুর। চাইলে এবিসিডি ধরেও করতে পারেন, আবার না ধরেও করতে পারেন। আমি কি সবাই পুরো বিষয়টা বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি একটু লেখেন তো, এক্সাম্পল 8 ডান। আর আমি আজকে রাতে পিথাগোরাসের উপপাদ্যটা দিয়ে দেবো, সবাই পিথাগোরাসের উপপাদ্যটা একবার রিডিং করবেন, একবার রিডিং করবেন। এটা একদম সোজা পিথাগোরাসের উপপাদ্য, ত্রিভুজটা একটু ঝামেলা। একটু ফিডব্যাক দেন তো। আর যদি কারো এরপর এটা নিয়ে একটু কনফিউশন থাকে, এই যে ভিতর বাইরে হিসাবে, একটু পরিমিতির ক্লাসটা দেখবেন। এগুলো সব হচ্ছে পিলির আলোচনা। আর চতুর্ভুজ থেকে কোশ্চেন আসে খুব কম। আচ্ছা, তাহলে ভাই আমি পিথাগোরাসের উপপাদ্যটা আজকে রাতে দিয়ে দেবো, সবাই একবার রিডিং করবেন পিথাগোরাসের উপপাদ্য। কারণ সবই তো পিথাগোরাসের উপপাদ্য দিয়ে পড়াইলাম, যে অতিভুজ স্কয়ার সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা একটু শীটটা দেখবেন। আমাদের এখন আর বাকি আছে হচ্ছে বিন্যাস,
ত্রিভুজের উপপাদ্য আর হচ্ছে ঘনজ্যামিতির আরেকটু অংশ, সেটাও লেস ইম্পর্টেন্ট। মানে ঘনজ্যামিতিতে ত্রিভুজ থেকে কোশ্চেন হওয়ার চান্স বেশি, ত্রিভুজ মিস হলে চতুর্ভুজ হতে পারে। আরো কিছু মিক্সচার আছে, ওখান থেকে আমরা অল্প কিছু ম্যাথ শিখবো, ওই সূত্রগুলো আপনারা সবাই পারেন। ওইটার উপর আমি খুব সুন্দর পরবর্তী ক্লাস ওইটার উপরে নিব। তারপর ত্রিভুজের উপপাদ্যগুলোর উপর ক্লাস নেব। ত্রিভুজের উপপাদ্য আমি খুব বেশি হলে 10 থেকে 12টা দেবো, এর বেশি দেবো না। এর ভিতরে আবার আমি মার্ক করে দেবো সুপার ইম্পর্টেন্ট কোনগুলা, মিডিয়াম ইম্পর্টেন্ট কোনগুলা, যাতে কেউ বাদ দিয়ে পড়লেও যাতে সর্বোচ্চ ইম্পর্টেন্টটা পড়েন। আর বিন্যাসের উপর ক্লাস হবে সবাই লাস্টে। আমাদের চেষ্টা থাকবে ঈদের আগেই প্যাকেজ কমপ্লিট করে দেওয়ার, আল্লাহ যদি বাঁচায়। ওকে, এই পর্যন্ত থাকেন। আর যা পড়ছেন আলহামদুলিল্লাহ এনাফ, কারণ আপনি ম্যাথ যা পড়ছেন এখন পর্যন্ত আমি যা পড়াইছি এগুলো দিয়ে ইনশাল্লাহ পরীক্ষা 40-এর উপরে পাওয়া উচিত। মানে আমি যতটুকু পড়াইছি এটা দিয়ে ইনশাল্লাহ 40+ পাওয়া উচিত। আর যদি কোশ্চেন অনেক বেশি কঠিন হয় তাহলে তো সবার জন্য কঠিন। যদি সোজা কোশ্চেন হয় তাহলে আপনি 40-এর জায়গায় 45 বা 50 পাবেন। কঠিন কোশ্চেন হলে আপনি 40-এর জায়গায় 30 বা 35 পাবেন। তাহলে কঠিন কোশ্চেন হলে আপনি যদি 5 বা 10 কম পান, অন্যরা তো 5 বা 10 কম পাবে। কারণ এইবার পিলিতে টিকাইছে কত, খুব সুন্দর কাটমার্ক 121+। তার মানে 121+ মানে কি, কোশ্চেন আগের তুলনায় একটু সহজ হয়েছে, তার মানে তো এত মার্ক করতো না। তাহলে কোশ্চেন যদি আগের তুলনায় কঠিন হতো তাহলে 121-এর জায়গায় কাটমার্ক হইতে কত, 110। তার মানে কি, যে 121 পাইয়া টিকছে সে তখন 110 পাইয়া টিকতো। তার মানে গল্প একই, কোশ্চেন কঠিন হইলেও যা, সহজ হইলেও তা। মানে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমার দৃষ্টিতে কোশ্চেন কঠিন হওয়া ভালো। প্রতিযোগিতামূলক পরীক্ষায় কোশ্চেন কঠিন হওয়া ভালো। কারণটা কি, আপনি যদি লিখিত প্রশ্ন সোজা হয় তখন দেখা যাবে আপনি 560+ পাইয়া ক্যাডার পান নাই বা ভালো ক্যাডার পান নাই। আবার কঠিন প্রশ্ন হলে দেখা যাবে 580+ পাইয়া ভালো ক্যাডার পান নাই। আবার কোশ্চেন কঠিন হলে দেখা যাবে আপনি 550+ এটা ভালো ক্যাডার পেয়ে গেছেন। তাহলে আলটিমেটলি কোশ্চেন সোজা হলে সবারই তো নাম্বার বেশি হবে, আর কোশ্চেন কঠিন হলে তো সবারই নাম্বার কম হবে। এজন্য যারা ভালো প্রিপারেশন নেয় তাদের জন্য কোশ্চেন কঠিন হওয়া হচ্ছে আশীর্বাদ। কারণ কোশ্চেন কঠিন হইলে যার মিডিয়াম প্রিপারেশন বা খারাপ প্রিপারেশন তার আর ভালো করার সুযোগ নাই। কিন্তু সোজা কোশ্চেন হয়ে গেলে কিন্তু একজন মিডিয়াম প্রিপারেশন নিয়ে ভালো পরীক্ষা দিয়ে দিতে পারে। তখন আবার তার ভালো প্রিপারেশন, তার কিন্তু কোনো লাভ হলো না। মনে করেন আপনি ম্যাথ খুব ভালো পারেন, তাহলে আপনার জন্য ম্যাথকে সোজা কোশ্চেন নিলে লাভ আছে, কথা বলতে নাই। কিন্তু যে ম্যাথ খারাপ পারে তার জন্য কিন্তু ম্যাথ সোজা কোশ্চেন নিলে লাভ আছে। ওকে, ভালো থাকবেন, আল্লাহ বাঁচা রাখলে আবার শনিবার দিন দেখা হবে। আর শীতটা আজকে রাতের ভিতরে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর যদি কারো 44তম রিটেনের প্রস্তুতি কিভাবে নেওয়া উচিত ম্যাথের, অথবা কোন কোন টপিকগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ এগুলো জানার আগ্রহ থাকে, আজকে রাত 10টায় আমি রাহাত জব ম্যাথে একটা 44তম রিটেন ম্যাথের গাইডলাইন ক্লাস নেব। চাইলে ওই ক্লাসটাও দেখতে পারেন, ওখানেও একটু বিস্তারিত আলোচনা করা হবে কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, সেগুলো আপনি 43-এ কাজে লাগাইতে পারবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।